আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। আপনাদের আনন্দের সঙ্গে জানাই সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে একেবারে আজকের থেকেই শুরু হলো মাঠে ময়দানি বিভাগ। এই মাঠে ময়দানি বিভাগটি যারা আমাদের 1 ও 16 তারিখ প্রতি ইংরাজি মাসের সংবাদ খোলাখুলি পত্রিকা পড়েন, সেখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তরুণ সাংবাদিক সৌনক ভট্টাচার্য এই বিভাগটির পরিচালনা করছেন। এই বিভাগে থাকছে নানা প্রান্তের খেলার খবর। অবশ্যই আমরা উত্তর 24 পরগনাকে বেশি প্রাধান্য দিচ্ছি। জেলায়, মহকুমায়, নানা প্রান্তে যে সমস্ত খেলা হচ্ছে এবং খেলার সঙ্গে জড়িয়ে থাকা লড়াকু বিশিষ্ট ব্যক্তিত্বদের কথাও এখানে সাক্ষাৎকার উঠে আসছে। আমরা এবার থেকে শুরু করলাম এই বিভাগটি আমাদের চ্যানেলেও মাঠে ময়দানে আপনারা দেখুন, এবং কোনো প্রতিভাবান উঠতি উদীয়মান প্লেয়ারের খবর থাকলে আমাদের জানান, আমরা তার সাক্ষাৎকার নেব এবং আপনাদের দেখাবো। আর অবশ্যই খেলার খবর। আজকে এই সাক্ষাৎকারটি কোচ রাজর্ষি ঘোষ, তার সঙ্গেই কথা বলেছেন আমাদের সৌনক, এবং বিষয়টি হলো সমস্ত কথার কেন্দ্রে থাকছেন সাহিল হরিজন। আপনার নামটা নিশ্চয়ই কেউ কেউ শুনেছেন। কলকাতার ইউনাইটেড ক্লাবের উজ্জ্বল তারকা হয়ে উঠছেন এই সাহিলের বাবা একজন সামান্য অ্যাম্বুলেন্স চালক। বাবা মায়ের প্রচণ্ড লড়াই, দারিদ্র্যের লড়াই থেকে উঠে আসা এই ফুটবলার অনূর্ধ্ব 23 জাতীয় দলে চান্স পেয়েছেন। হাবড়ার তরুণ উদীয়মান ফুটবলার সাহিল হরিজনকে নিয়েই আজ আমাদের সাংবাদিক এবং তার অত্যন্ত আপনজন, তার জীবনের ধ্রুবতারা রাজর্ষি ঘোষ কোচ কথা বলছেন। আবার বলি, মাঠে ময়দানে এবারে সাক্ষাৎকার লড়াকু ফুটবলার, তরুণ ফুটবলার সাহিল হরিজনকে নিয়ে। সাবস্ক্রাইব করুন আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি ডিজিটাল। কলকাতা ময়দানে সাম্প্রতিককালে একটি নাম, যে নাম প্রায় প্রতিপক্ষের চোখে ধাঁধা ফেলে দিয়েছে, হাবড়ার সাহিল হরিজন। ইতিমধ্যেই অনূর্ধ্ব 23 জাতীয় দলে ডাক পেয়েছে সাহিল। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি সাহিলের খুব কাছের একজন মানুষ এবং অশোকনগরের ক্রীড়া জগতের পরিচিত মুখ রাজর্ষি ঘোষ। দাদা, তোমাকে স্বাগত আমাদের ডিজিটাল চ্যানেলে। আমি প্রথমেই তোমাকে জিজ্ঞেস করতে চাই, এত পরিশ্রম, এত স্ট্রাগলের পর সাহিলের স্বপ্ন পূরণ, আন্ডার 23 জাতীয় দলে সাহিল সুযোগ পেল, তোমার কেমন লাগছে? দেখো, কোচ হিসাবে তো আমার খুব ভালো লাগছে। তবে এই সাহিলের যে জাতীয় দলের সুযোগ পাওয়াটার প্রধান কারিগরের নাম হচ্ছে আমাদের সৌরজিৎ দাস পলদা। তো সাহিল ছোটোবেলা থেকে ওনার কাছেই প্র্যাকটিস করেছে এবং সেখান থেকে ওর উত্থান। ওইখান থেকে প্র্যাকটিস করে ও প্রথম যখন ইউনাইটেডে আসে, তো তখন ইউনাইটেডে আমি তো তখন কোচ ছিলাম রিজার্ভ টিমে। তো সেখান থেকে আমাদের ওর কোচ হিসাবে আমার পথ চলা শুরু এবং ওর আমার সাথে পথ চলা শুরু। তো কোচ হিসাবে সবসময় এটা খুব আনন্দের। যদি আমাদের আরও সব থেকে আরও যেটা আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে আমার অশোকনগরের ছিল, আমার ছোট ভাইয়ের মতো, সে এত বড় একটা জায়গায় সুযোগ পেয়েছে, সেটা আমার কাছে খুবই আনন্দ। দাদা, আমরা দেখেছি এবং আমরা শুনতেও পেরেছি যে কতটা পরিশ্রম করে এবং কোন জায়গা থেকে সাহিল আজকে এখানে উঠে এসেছে। সাহিলের বাবা, সাহিলের মা কতটা পরিশ্রম করে, কতটা দারিদ্র্যের সাথে লড়াই করে আজকে সাহিলকে খেলিয়েছে, সাহিল আজকে এই জায়গায়। এটা সম্পর্কে তুমি কি বলতে চাও?
মানে অবশ্যই আমরা মানে আমি অন্তত দেখেছি, আমি তো আগে ওকে সেরকম মানে ও সাহিল বলে একটা প্লেয়ার ছিল আমাদের অশোকনগর, ভালো প্লেয়ার সেটা আমি জানতাম, কিন্তু মানে খুব ক্লোজলি আমি ওকে কখনো দেখিনি বা ওকে বিয়ে করিনি। তো আমার কাছে 3 বছর আগে আমার মনে আছে সাহিল এসেছিল, তো তখন থেকে আমি মানে ওর সাথে যখন আমার পরিচয় হয় এবং আমরা আগাগোড়াই চিনতাম একে অপরকে, কিন্তু সেইভাবে মানে কোচ হিসাবে তো আমাদের মেলামেশা কখনোই হয়নি। তো তারপর থেকে ওর যে ডেডিকেশন, তার সাথে সাথে যাদের কথা না বললেই নয় সেটা হচ্ছে মা বাবা। অক্লান্ত পরিশ্রম, মেন্টালি, ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি ওরা যেভাবে হেল্প করেছে সাহিলকে, এটা সবার মা বাবাই সবার পিছনে দাঁড়ায়, ওর মা বাবাও ব্যতিক্রম নয়। তবে মানে আমি এটুকু বলতে পারি যে হয়তো মানে অনেকটাই ওর যে সাফল্যের পিছনে অনেকটাই ওর মা বাবার কৃতিত্ব আছে। তো সেই জন্যই ও আজকে এই জায়গাটা এবং নিজের স্যাক্রিফাইস। আমি আজ মানে ও তো ওর বয়স সবে মাত্র 19 বছর 20 বছর, তো ওর এই বয়সে যে স্যাক্রিফাইসটা এটা আনবিলিভেবল। মানে এই বয়সের বাচ্চারা এই ধরনের স্যাক্রিফাইস করাটা কোয়াইট ডিফিকাল্ট। তো ও যেটা করেছে সেটা হ্যাটস অফ টু হিম। ও খুব ভালো এবং ওর মা বাবা বেসিক্যালি তো ওভারঅল ওর বাড়ির পরিকাঠামোর দিক থেকে ও যে সাপোর্টটা পেয়েছে সেটাই ওকে আরও এই জায়গাটা আসতে অনেক বেশি সাহায্য করবে। আজকে সাহিল এই মুহূর্তে এখানে নেই, থাকলে হয়তো সাহিলকে জিজ্ঞেস করতাম, কিন্তু যেহেতু সাহিলের হয়ে তোমাকে আমরা পেয়েছি তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি যে সাহিলের জাতীয় দলে ডাক পাওয়ার আগের যে সময়টা, সেই সময় সাহিলের যে লড়াই, সেই লড়াইয়ে ওর যারা সহযোদ্ধা ছিল, আজকে যদি সাহিল এখানে উপস্থিত থাকতো তাহলে সেই সহযোদ্ধাদের সাহিল কি বার্তা দিত, মানে তাদের উদ্দেশ্যে কি বলতো জাতীয় দলের জার্সি পরার এই প্রাক্তন? দেখো, আমার এখনো মনে আছে সাহিল যখন আমাদের ইউনাইটেডে এসেছিল ট্রায়ালে, তখন ওকে আমি নিয়েছিলাম। তো সেই সময় প্রিমিয়ারে প্রথম 5টি ম্যাচে যখন আমি ম্যানেজার ছিলাম পাঠচক্র, সেই সময় সাহিল খুব বেশি সময় পায়নি। খেলা কেন, সেই সময় পারফরমেন্সের দিক থেকে এবং এক্সপিরিয়েন্সের দিক থেকে আরও একজন প্লেয়ার ছিল, আমি নাম বলতে চাইছি না, তো সে খেলতো এবং সে ভালোই খেলতো এবং ওর থেকে ভালো খেলতো, কিন্তু আমি জানতাম যে সাহিল এর থেকে অনেক ভালো খেলতে পারে। কিন্তু ওই মুহূর্তে কোচ হিসেবে আমার মনে হয়েছিল যে ওই ছেলেটা এর থেকে অনেক ভালো খেলছে, অনেক ভালো না হলেও মানে কিছুটা ভালো খেলছে, যেটা আমার টিমের পক্ষে দরকার। এবং সাহিলের পরে দলে অন্তর্ভুক্তিটা অনেক বেশি, কেন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোচরা এটা মাথায় রাখি যে আমাদের একটা প্লেয়ারের প্রমোশন যেমন কোচের হাতে, সেই প্লেয়ারটা প্রোটেকশনও কোচের হাতে। তো আমি ওকে যদি প্রথম থেকে খেলিয়ে নিতাম, তো সেই সময় আমরা প্রথম যে 4-5টা ম্যাচ খেলেছিলাম, সেই সিজনে ওই 5টা টিম গ্রুপের একদম টপ 5 ছিল। তো তার এগেনস্টে ও খেললে প্রবাবলি হয়তো গোল পেতো না। তো একটা স্ট্রাইকার যদি প্রথম 4-5টা ম্যাচে গোল না পায়, তো তার মোটিভেশন অলরেডি ডাউন হয়ে যাবে। তো আমি এবং আমার যে সহকারী কোচ ছিল, আমার যে সাপোর্টিং স্টাফ ছিল, আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম যে স্টিল ইয়াং, তো আমরা বলেছিলাম যে অল্প অল্প করে ম্যাচের সুযোগ দিয়ে ওকে ইয়ে করবো। তো সেই সময় ওর যে ওকে বসিয়ে খেলতো টিমে, আজকে সে একটা ফার্স্ট ডিভিশন টিমে খেলছে, কিন্তু সেই জায়গা থেকে, সেই গ্রুপের থেকে একমাত্র সাহিল শুধুমাত্র অধ্যাবসায় এবং প্র্যাকটিসের জোরে ও আজকে এসে আন্ডার-23 ইন্ডিয়া করছে। তো এটা ও সবাইকে, ওর এই বার্তাটা তো সবাইকেই দেয়। এবং আমার বিশ্বাস যে বর্তমান দিনে অনেক ইউথ প্লেয়ার যারা আছে, যারা ফুটবল নিয়ে কিছু করবে ভাবছে, তাদের ওকে আইডিয়াল হিসেবে রাখা উচিত, নিজেদের সামনে যে কতটা ডেডিকেশন থাকতে পারে। আমি নাম বলছি না, কোনো একটা টুর্নামেন্টে ওকে পার ম্যাচের জন্য মোর দ্যান 30,000 অফার করেছি, ও খেলেনি, বলেছেন আমি খেলবো। আমার বিশ্বাস ওটা 30,000-এর জায়গায় 1 লাখও যদি হতো, ও খেলতো। দ্যাট কাইন্ড অফ ডেডিকেশন সাহিল হরিজনকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে। দাদা, আমরা জানি যে বাংলা হচ্ছে ভারতীয় ফুটবলের মক্কা। তো এক সময় বাংলা থেকে প্রচুর নামি দামি খেলোয়াড় তারা জাতীয় দলে খেলেছে এবং মানে প্রচুর দিন ধরে তারা পারফর্ম করেছে এবং খেলেছে। কিন্তু বর্তমান সময়ের চিত্রটা একদমই আলাদা। এখন প্রায় হাতে গুনে আমাদের বলতে হয় যে বাংলা থেকে কজন খেলোয়াড় জাতীয় দলে খেলে, সিনিয়র টিমে খেলে। তো সাহিল কি আমাদের আশা দেখাচ্ছে? এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই হ্যাঁ, তবে ব্যাক অফ দ্য মাইন্ড এটাও রাখতে হবে আমাদের যে আমি তোমাকে একটা জাস্ট পরিসংখ্যান দিই। আমার হিসেবে আমাদের অশোকনগর থেকে বিগত দিনে ইন্ডিয়া টিমের জার্সি পরেছে এরকম প্লেয়ার আছে, তাদের মধ্যে একমাত্র অসীম বিশ্বাস বাদে কেউই মানে
ফুটবলে মানে ফুটবলটাকে নিয়ে মানে নিজেদেরকে স্টাবলিশ করতে পারে। তো আমি সাহিলকে এটাই বলবো যে ওয়ে টু গো, এখন অনেক যেতে হবে, এটা জাস্ট একটা স্টার্টিং, এটা জাস্ট ফার্স্ট স্টেপ। তো ওকে অনেক বেশি ডেডিকেটেড ছেলেও আমার বিশ্বাস ও ডেডিকেশন রাখবে এবং ও সেইভাবে হার্ডওয়ার্ক করবে, করে সামনের দিকে এগিয়ে যাবে। অবশ্যই ও যদি এখন যেরকম আছে ও যদি এরকম যদি থাকে তাহলে আগামী দিনে ওর মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলা, সিনিয়র ন্যাশনাল টিমের হয়ে খেলা শুধু সময় হবে। দাদা একটা নাম নবাব ভট্টাচার্য, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্ণধার ছিলেন এবং এখন বর্তমানে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া দপ্তরের উনি সচিব। তো আমরা শুনেছি এবং আমরা লক্ষ্য করেছি যে নবাব ভট্টাচার্যের একটি বিশাল অবদান আছে সাহিলের প্রতি ইউনাইটেড স্পোর্টস ক্লাবে, ওকে নিয়ে আসার এবং সেখান থেকে ওর খেলাটাকে আরো মেলে ধরা। তো তুমি এই সম্পর্কে কি বলবে? দেখো, যখন সাহিল আমাদের ইউনাইটেডে আসে সেই প্রথম দিকটার কথা আমি বলছি, আমার সেই দিনগুলো আমার এখনো মনে পড়ে যে যেহেতু ও যেই সময় এসেছিল, আজকে ওর 19-20 বছর বয়স, তখন ও 17 বছর বয়স, তো খুবই ইয়াং। তো সেই সময় রিজার্ভ টিমে খেলার মতো ও তখনও রেডি ছিল না। তো সেই সময় মানে ক্লাবের ম্যানেজমেন্টের তরফে অনেক তর্ক বিতর্ক হয়েছে সাহিল হরিজনকে। এটা আমার এখানে বলতে কোনো দ্বিধে নেই যে অনেকে বলেছিল, ক্লাবের মধ্যে না ক্লাবের বাইরেও অনেকে বলেছিল যে ও এই লেভেলটায় খেলতে পারবে না বা এখনো ওর অনেক দেরি আছে বা ইয়ে আছে। তো সেই সময় আমি থ্যাংক ইউ জানাবো নবাবদাকে, এবং যার কথা না বললেই না সেটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সিও। উনি কখনোই লাইমলাইটে আসে না, মিস্টার অর্ণব ভৌমিক। তো অর্ণব ভৌমিক আমার সাথে প্রতিনিয়ত সাহিলের ব্যাপারে খোঁজ খবর নিত, এবং তখন যখন আমরা ওকে নিয়েছিলাম সাহিলকে, তখনও অলরেডি অ্যাডামাস ইউনিভার্সিটির হয়ে ও সাইন করা ছিল। তো ওকে আমরা অ্যাডামাস থেকে যখন আমাদের ইউনাইটেডে নিচ্ছি, সেই সময় আমার মানে অনেক তর্ক বিতর্ক বাদ বিতন্ডা এরকম হয়েছিল আমাদের ক্লাবে। তো কিন্তু আমাদের সিও এবং নবাবদা দুজনেই খুব ডিটারমাইন্ড ছিল, এবং আমিও তাদেরকে বোঝাতে পেরেছিলাম যে না, এই প্লেয়ারটা আগামী দিনে ইউনাইটেডকে কিছু না কিছু দেবে। এবং তারপরে আমার এখন মনে আছে ও আসার পরপরই আমরা খেলতে গেছিলাম শিলংয়ে নংস্টং বলে একটা শহর, খুব ছোট্ট শহর, অনেক জনবসতি, ওইখানে বিশাল পেস ছিল খেলার। তো সেই টুর্নামেন্টে খেলতে গিয়ে প্র্যাকটিস ম্যাচেও একটা হেডে গোল করেছিল। তো মানে থ্যাঙ্কফুলি আমাদের যে ম্যানেজার ছিল অতুল দাদেল বলে একজন আছে, তো ওটা ক্যামেরাবন্দি করে, এবং সেই ক্যামেরার যে ভিডিওটা সেটা আমি আমার ম্যানেজমেন্টকে পাঠিয়েছিলাম, ইনক্লুডিং নবাবদা এবং অর্ণব। তো তাদেরকে ওটা আমরা দেখিয়েছিলাম, এবং ওই টুর্নামেন্টের যেটা সেমিফাইনাল ম্যাচ ছিল সেই ম্যাচেও সাহিল একটা দুর্দান্ত হেড করে, অন্তত 20 থেকে 25,000 দর্শকের মধ্যে। ও যে প্রেশারটা নিয়ে, এবং আমরা ওইখানে 2 গোলে পিছিয়ে ছিলাম, কারণ ওটা ডবল লেগ সেমিফাইনাল ছিল। ফার্স্ট লেগে আমাদের সিনিয়র টিম গেছিলো, তো তারা 1 গোলে ডাউন ছিল। তো সেকেন্ড লেগে আমাদেরকে গোল করতে হবে। তো দুর্ভাগ্যবশতভাবে ফার্স্ট আমরা একটা গোল কনসিড করি। তারপরে সাহিল এত ভালো একটা গোল করেছিল, এবং সেটা আমরা সেই ভিডিওটাকে নিয়েও আমরা ক্লাবে দেখিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে ফিরে আসার পরে আমাদের সেকেন্ড ডিভিশন আই লিগ, তখন ইউনাইটেড প্রথম সুযোগ পায় সেকেন্ড ডিভিশন আই লিগ খেলা। তো আমাদের পাঠচক্র টিমের আমি কোচ ছিলাম। তো পাঠচক্র যে রিজার্ভ টিম, আমাদের বেসিক্যালি পাঠচক্র খেলে, তো সেই টিমে সাহিলও ছিল। তো আমরা সিনিয়র টিমের এগেনস্টে একটা ম্যাচ খেলেছিলাম, এবং সেই সময়কার মানে খুব উন্নত মানের গোলকিপার এবং মডার্ন গোলকিপিং স্টাইল অ্যাডাপ্ট করেছে যে গোলকিপার রাজা বর্মন, সেই সময় খুব ভালো নাম ছিল তার, এবং সে সন্তোষ ট্রফি খেলে আজকে সে চাকরি করছে। সেই রাজা বর্মন গোলের তলায় ছিল, এবং সেই সময় সাহিল হরিজন ওই ম্যাচে আমরা 3-2 গোলে সিনিয়র টিমের সাথে জিতি, এবং তার মধ্যে 2টো গোলই সাহিলের ছিল। তো সেই দিনের পর থেকে আমি এদেরকে মানে বোঝাতে পেরেছি যে হি ক্যান প্লে। এই হচ্ছে ওর সেই দিনের ঘটনা, এবং তাতে নবাবদা অর্ণবদা এদের বিশাল বড়, এবং যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে সাহিলের পিছনে আমাদের পলদা মানে সৌরজিৎ দাস পলদার বিশাল বড় হবে। তাহলে আমরা প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করলাম। এবার আমরা একটু র্যাপিড ফায়ারে যাব। আমি তোমাকে
মানে দুটো করে নাম বলবো, তোমাকে যে কোনো একটা নাম চুজ করতে হবে, তোমার কাছে 10 সেকেন্ড করে সময় থাকবে। আচ্ছা, তো পেলে না মারাদোনা? মারাদোনা। নেইমার না মেসি? মেসি। বাইচুং ভুটিয়া না সুনীল ছেত্রী? সুনীল ছেত্রী। আমি বাইচুং ভুটিয়ার খেলা খুব একটা দেখিনি, সেই কারণে। রোনাল্ডো নাজারিও না ক্রিস্টিয়ানো রোনাল্ডো? নাজারিও। লাস্টেরটা খুব বিতর্কিত হবে, আমি তাও করবো। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। অসংখ্য ধন্যবাদ দাদা। যুদ্ধ এবং যোদ্ধা নিয়ে কথা কখনোই শেষ হয় না, আমাদের হবেও না। তবু বলি, কবি রমেন আচার্য লিখেছিলেন, এ দরিদ্র দেশে ফুটবলের অভাবে ঘুরে পায়ে পায়ে সবুজ বাতাবি। এই চিরচেনা প্রতিচ্ছবি থেকেই উঠে এসেছেন সাহিল, উঠে আসে সাহিলেরা। সাহিল পায়ে ফুটবল, মাঠে ময়দানে বিজয়ী রক্ত ঘামে, কোরাস কণ্ঠে জয়ধ্বনি, ভাই সাহিলের নামে। সাহিলের জয় হোক, আমাদের জয় হোক, ফুটবলের জয় হোক। নমস্কার, আপনারা ভালো থাকবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের চ্যানেলে জেলায় মহকুমার নানা প্রান্ত থেকে আমাদের বার্তা দিন। মাঠে ময়দানে আমরা তুলে আনতে চাই এই সমস্ত সাহিলদের মুখ। ধন্যবাদ সৌনক ও কোচ রাজর্ষি ঘোষকে, আর ধন্যবাদ আপনাদের। নমস্কার।